হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের গন্তব্যস্থল হলো রিষড়া। আজকে আপনাদের দর্শন করাবো রিষড়া স্টেশনের থেকে অনতি দূরেই অবস্থিত 620 বছরের প্রাচীন রিষড়ার সিদ্ধেশ্বরী মন্দির। কিভাবে যাবেন সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমনটা অন্যান্য ভিডিওতে আমি বলে থাকি। আমি বালি হয়ে রিষড়া গেছিলাম। হাওড়া ব্যান্ডেল লোকাল, হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া শেওড়াফুলি লোকাল রিষড়া হয়ে যায়। দমদম থেকে বালি হল্ট স্টেশনে নেমে কিভাবে বালি স্টেশনে আসবেন সেটা অলরেডি আমার চ্যানেলের শেওড়াফুলির মা নিস্তারিণীর ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, সেখানে ডিটেলসে দেওয়া আছে। বালি থেকে রিষড়া যেতে প্রায় 10 মিনিট সময় লাগে, আর মাঝখানে পড়ে 3টে স্টেশন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বালি হল্ট হয়ে না এসে শিয়ালদা স্টেশনের বাইরে অনেক হাওড়াগামী বাস দাঁড়িয়ে থাকে দেখতে পাবেন। সেই বাসে উঠে হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে যেই লোকালগুলো রিষড়া স্টেশন হয়ে যায় সেই ট্রেন ধরে আসতে পারেন। আর যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া শেওড়াফুলি, হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া ব্যান্ডেল লোকাল, এই লোকালগুলো ধরে রিষড়া স্টেশনে নামতে পারেন। এটা রিষড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মেই থেমেছিল। বালি থেকে যে দিক দিয়ে ট্রেনটা আসছে সেদিকের একদম এন্ডে নামতে হবে। এন্ডে নেমে রেল লাইন ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের এন্ডিংয়ে একটা লেভেল ক্রসিং আছে, সেই দিকে আপনাদেরকে যেতে হবে। আমি রেল লাইন ক্রস করে লেভেল ক্রসিংয়ের কাছে এসেছি। এই যে এটা হচ্ছে রিষড়া স্টেশনের টিকিট কাউন্টার। ঠিক তার পাশ দিয়ে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, সেই টোটোগুলোকে জিজ্ঞেস করলেই তারা সিদ্ধেশ্বরী মন্দিরে নিয়ে যাবে। ভাড়া লাগবে 10 টাকা। এটা হচ্ছে মন্দিরের তোরণ। মন্দিরের একদম সামনেই আমাকে নামিয়েছিল। তোরণের উপরে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির, আর স্থাপিত হচ্ছে 811 বঙ্গাব্দ। তোরণের নিচ দিয়ে মন্দিরের ভিতরে ঢোকার মুখেই ডান দিকে পুজোর সামগ্রী কেনার দোকান পেয়ে যাবেন 2টো, আর বাদিকে ফুলের দোকান পড়বে 2টো। আমি যেদিন গেছিলাম সেদিন একটাই ফুলের দোকান খোলা ছিল। এখানে ডালার কোনো নির্দিষ্ট দাম নেই, মানে যার যেরকম সামর্থ্য সে সেরকম সামর্থ্য অনুযায়ী পুজোর সামগ্রী কিনে মাকে এখানে পুজো দিতে পারে। আর একটু এগোলে বাদিকে পড়বে, এটা হচ্ছে শিব মন্দির, আর শিব মন্দিরের ঠিক পাশেই পড়বে এইখানে একটা পুকুর আছে। আর এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে মায়ের মূল মন্দির। আর শিব মন্দিরের পাশে পড়বে একটা পুকুর, যেই পুকুর থেকে বলা হয়, জনশ্রুতি আছে যে মা সিদ্ধেশ্বরের যে ঘট স্থাপিত আছে সেই ঘট আবির্ভাব হয়েছিল। এটাই হচ্ছে সেই পুকুরটা। পুকুরের ঘাটের দিকে যাওয়ার আগে ঠিক বাদিকেই পড়বে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর একটা জায়গা, এবং ডান দিকের দেওয়ালে লেখা আছে যে এই পুকুর থেকেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের আবির্ভাব হয়েছিল, সেইটা এই দেওয়ালে লেখা আছে। মন্দির কর্তৃপক্ষ নোটিশ দেওয়া সত্ত্বেও, দেওয়ালে লিখে রাখার পরেও পুকুরের অবস্থা যা দেখেছিলাম সেটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি। পুকুরের অবস্থা খুব একটা ভালো নয়।
মায়ের মন্দিরে পুজো দিতে যেসব ভক্তরা আসেন তারা মাকে পুজো দেওয়ার পাশাপাশি এখানে বাবার মন্দিরে এসেও বাবাকে নিষ্ঠা ভরে পুজো অর্চনা করেন। সেরকমই একজন এখানে পুজো করছিলেন, যা দেখে খুব ভালো লেগেছিল। এটা শিব মন্দির। শিব মন্দিরের গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, ব্রহ্মার বিগ্রহ, শ্বেতপাথরের বিগ্রহ এবং শিবলিঙ্গকে জড়িয়ে আছে বাসুকী নাগ এবং পাশে রয়েছে একটি ত্রিশূল। শিব মন্দিরের ঠিক পাশের দেওয়ালেই মন্দিরের সময়সূচি লেখা আছে। মঙ্গলারতি আর সন্ধ্যারতি কখন হয় এবং ভোগ প্রসাদ কখন পাওয়া যাবে সেই সময়সূচিটা লেখা আছে। আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা চাইলে এই অংশটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে আপনারা মন্দিরে যেতে চাইলে আপনাদের কোনো অসুবিধা না হয় সময় নিয়ে। এইবারে আমরা মূল মন্দির দর্শন করব। নবরত্ন শৈলীর মন্দির, উঁচু ভিত্তিপ্রস্তরের উপর স্থাপিত। মন্দিরের ভিতরে যাওয়ার জন্য দুদিকে কয়েক ধাপ সিঁড়িও রয়েছে। মন্দিরের সামনে এবং মায়ের গর্ভগৃহের 3 ভাগে প্রশস্ত দালানও রয়েছে। আমরা সাধারণত কালী মূর্তি বা মা কালীর বিগ্রহ যেরকম দেখে থাকি তার থেকে অনেকটাই ব্যতিক্রম এই মন্দিরের মায়ের বিগ্রহ। মন্দিরের ফলক অনুযায়ী সেখানে লেখা আছে 811 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি অনুযায়ী 811 বঙ্গাব্দে অর্থাৎ 1405 খ্রিস্টাব্দে মা সিদ্ধেশ্বরী এই মন্দিরে প্রতিষ্ঠিত হন। এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করেছিলেন অবিভক্ত বাংলাদেশের যশোর জেলার পাকরাশি বংশের জটাধর পাকরাশি। তিনি সস্ত্রীক এসেছিলেন এখানে এবং তার সাথে ছিলেন শ্রী সুবলচন্দ্র ঘোষ। ওনারা সম্পর্কে গুরু শিষ্য ছিলেন। জটাধর পাকরাশি সাধক ছিলেন। লোকশ্রুতি অনুযায়ী কালীতলা অঞ্চলের একটি নির্দিষ্ট পুকুর থেকে একটি ঘট ভেসে উঠলে সেই ঘট স্থাপন করে দেবী সিদ্ধেশ্বরীর মূর্তি প্রতিষ্ঠা করে পূজার্চনা করার জন্য দেবী স্বয়ং সাধক জটাধরকে স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশ অনুযায়ী এই পুকুর থেকেই, যেই পুকুরটা কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে দেখালাম, সেই পুকুর থেকেই সেই ঘট ভেসে উঠেছিল 811 বঙ্গাব্দে। এখনও সেই ঘরটি স্থাপিত রয়েছে মায়ের সামনে মন্দিরের গর্ভগৃহে। মা এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন। সিংহাসনে 5 ফুট বিশিষ্ট উচ্চতার মা সিদ্ধেশ্বরীর হাস্যময়ী মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠিত। দেবী এখানে দ্বিভুজা, দক্ষিণহস্তে খড়গ এবং বামে নরমুণ্ড রয়েছে। মায়ের নিম্নাঙ্গ এখানে দৃশ্যমান নয়। পদতলে মহাদেবও শায়িত নেই। মা কৃষ্ণবর্ণার জিহ্বাও মায়ের দৃশ্যমান নয় এখানে। 1335 বঙ্গাব্দের 28শে ভাদ্র বৃহস্পতিবার রাত্রে কিছু দুর্বৃত্ত পথিক মায়ের গয়নার অপসারণের সময় মায়ের দক্ষিণ হস্ত ভেঙে যায়। তাই শাস্ত্র অনুযায়ী ওই মূর্তি বিসর্জন দিয়ে নতুন মাতৃমূর্তি প্রতিষ্ঠিত হয় 1336 বঙ্গাব্দের 14ই কার্তিক। মাকে ঘিরে আছে প্রচুর অলৌকিক কাহিনী। অনেকের মুখে শোনা যায় যে কেউ তার হারিয়ে যাওয়া ছেলেকে সুদূর নেপাল দেশ থেকে খুঁজে পেয়েছিলেন। আবার অনেকের কাছ থেকে এটাও শোনা যায় যে অসুস্থ থাকার পরে, বহু চিকিৎসার পরেও তিনি এখানে এসে মায়ের চরণামৃত খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছিলেন। মাকে খুব জাগ্রত বলেই মনে করেন এখানকার স্থানীয় বাসিন্দারা। দীপান্বিতা অমাবস্যা, বিপত্তারিণী পুজো, রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো, এই সমস্ত অনুষ্ঠানগুলিতে, এই সমস্ত দিনে এই মায়ের মন্দিরে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়ে থাকে। মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মন্দির খোলা হয় সকাল 5টায় এবং বন্ধ হয় দুপুর 12টা 15-তে। মায়ের ভোগারতির পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 4টে এবং খোলা থাকে রাত 8টা 15 পর্যন্ত। এই মন্দিরে এখনও বলি প্রথা চালু আছে। মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য মন্দিরের ভিতর একটা ফাঁকা জায়গা মতন অংশ রয়েছে। সেই জায়গাটা দিয়ে পুরো ঘুরে মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করা যায়। চলুন আমি আপনাদেরকে সেই অংশটা ঘুরে মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করে দেখিয়ে দিচ্ছি।
মায়ের গর্ভগৃহের একদম সামনাসামনি এখানে রয়েছে নাট মন্দির। বেশ বড় নাট মন্দিরের ভিতরের জায়গাটা। নাট মন্দিরের ভিতরে এখানে বসার জায়গা আছে। ভক্ত বা দর্শনার্থী এখানে এলে নাট মন্দিরের ভিতরে বসেই আরাম করে এখানে মায়ের গর্ভগৃহে মাকে একদম সোজাসুজি দর্শন করতে পারেন। এই যে ভিতরের বেঞ্চগুলো পাতা, এখানে বসেই দর্শনার্থীরা মায়ের গর্ভগৃহে মায়ের বিগ্রহ দর্শন করতে পারেন। নাট মন্দিরের একদিকের দেওয়ালে মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বড় ছবি টাঙানো রয়েছে। এবং শুধু তাই নয়, এই নাট মন্দিরের ভিতরে কিন্তু চাইলে কোনো ভক্তরা এসে ভোগ প্রসাদ গ্রহণও করতে পারেন। ভোগ প্রসাদ গ্রহণ করার নিয়মাবলী এখানে আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে যেদিন আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন শুধুমাত্র সেদিনই এনারা কুপন দেন, এবং সেটাও সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। তার আগের দিন এনারা কনফার্ম করেন না। আমি অফিস ঘর থেকে জিজ্ঞাসা করে যতটুকু যা জানতে পারলাম। এবং ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 125 টাকা। বৃহস্পতিবার ও অমাবস্যার দিন মাকে এখানে খিচুড়ি প্রসাদ নিবেদন করা হয় এবং অন্যান্য দিন অন্নভোগ দেওয়া হয় মাকে এখানে। এবং চাইলে কোনো ভক্ত যেমন নাট মন্দিরে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, ঠিক সেরকমই বাড়িতে প্যাক করেও নিয়ে যেতে পারেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।